স্নাতক সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য তত্ত্বে ইতোমধ্যে প্লেটো ও অ্যারিস্টটলের সাহিত্য তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করেছি। আজকে আমরা পাঠ করব হোরেসের সাহিত্য তত্ত্ব। হোরেস রোমান যে সভ্যতা, রোমান সভ্যতার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতার একটি স্মারক চিহ্ন হিসেবে বা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছিল হোরেসের সাহিত্য ও সাহিত্য তত্ত্ব। হোরেসের সাহিত্য এই কারণেই বললাম যে হোরেস নিজে একজন বিখ্যাত কবি, যেই ক্ষেত্রে প্লেটো এবং অ্যারিস্টটল থেকে তার পার্থক্য রয়েছে। অ্যারিস্টটল এবং প্লেটো কবি ছিলেন না, তারা দার্শনিক, জ্ঞানতাত্ত্বিক বা ইত্যাদি নানা অভিধায় তাদের অভিহিত করা যায়, কিন্তু হোরেসের প্রধান পরিচয় তিনি একজন কবি, এবং কবি হিসেবে সাহিত্যকে তিনি বিবেচনা করেছেন, সাহিত্যকে তিনি পর্যবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণ আমরা তার বিখ্যাত যে গ্রন্থ আর্স পোয়েটিকা এখান থেকে আমরা জানতে পারি। যাই হোক, আমরা হোরেস এই যে রোমান সাহিত্যিক, রোমান কবি এবং সাহিত্য তত্ত্ববিদ, হোরেসের এই সাহিত্য তত্ত্ব প্রাথমিক সময়ে 100-200 বছর পর্যন্ত অনেকটা প্লেটো এবং অ্যারিস্টটলের সাহিত্য তত্ত্বের যে প্রচার এবং ব্যাপকতা, যে জনপ্রিয়তা, তাকেও ছাড়িয়ে গিয়েছিল। তো আমরা প্রথমেই হোরেস যেই শহরে জন্মগ্রহণ করেন, যেই সভ্যতার তিনি প্রতিনিধি, সেই সভ্যতা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিব। সেটি হচ্ছে রোমান সভ্যতা। গ্রিক সভ্যতার পরেই রোমান সভ্যতার উত্থান। এবং তোমরা ছোটবেলা থেকেই একটা প্রবাদ পড়ে এসেছো, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এই যে প্রবাদটি, রোমান সভ্যতা একদিনে তৈরি হয়নি, এই প্রবাদটি মধ্যযুগে ফ্রান্সে তৈরি হয়েছিল, ফ্রেঞ্চ ভাষার একটি প্রবাদ এটি। এবং এটি 1190 সালের দিকে এই প্রবাদটি একজন ব্যবহার করেন বা একজন তৈরি করেন। পরবর্তীতে ইংরেজির মাধ্যমে আমরা প্রবাদটি পাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। এই যে রোম শহর একদিনে, যে রোম শহরের পত্তন হয়নি, রোম শহর তৈরি হয়নি, এই ইতিহাস ধরেই আমরা আগাবো। তোমাদের সাথে গ্রিক সভ্যতা নিয়ে, গ্রিক যে সিভিলাইজেশন, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, অর্থাৎ 500 বছর আগে, তখন হচ্ছে গ্রিক সভ্যতার হচ্ছে যে একেবারে জয় জয়কার, চারদিকে তার বিস্তার, তার উৎকর্ষ, তার যে সৃষ্টিশীলতার যে চূড়ায় আহরণ, এইরকম একটা রমরমা অবস্থা ছিল বিশ্বব্যাপী গ্রিক সভ্যতা। এবং গ্রিক সভ্যতার যে এই যে উত্থান, এই উত্থানের পশ্চাতে কাজ করেছিল গ্রিক ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ইজিপশিয়ান সাগরের অঞ্চলে গ্রিক রাষ্ট্র কর্তৃক যে বিভিন্ন উপনিবেশ দখল করা বা উপনিবেশ স্থাপন করা, বিভিন্ন রাষ্ট্র দখল করে উপনিবেশ স্থাপন করা, এবং সেই আয়ের মাধ্যমে। তাই গ্রিক সভ্যতার যখন উৎকর্ষ অবস্থা, যখন সে চূড়ায় পৌঁছেছে, ঠিক এই রকম সময়ে খ্রিস্টপূর্ব 5ম শতকে রোমান সভ্যতার পত্তন ঘটে, রোম শহরের পত্তন ঘটে। এটি হচ্ছে টাইবার নদীর ভূমধ্যসাগরীয় প্রান্তে যে একটি টাইবার নদী, সেই টাইবার নদীর তীর ঘেঁষে কতগুলো পাহাড়ের টিলা ছিল, 7টি পাহাড়ের টিলা। এই 7টি পাহাড়ের টিলায় ছোট ছোট 7টি নগরী গড়ে ওঠে, এবং পর্যায়ক্রমে এই 7টি টিলা মিলে, এই 7টি ছোট ছোট নগর মিলে নগর রাষ্ট্র হিসেবে রোমের আত্মপ্রকাশ ঘটে। এবং এই যে উত্থান, গ্রিসের সাথে রোমের একটা পার্থক্য ছিল, গ্রিসে হচ্ছে যে ফসলি জমি ছিল না, ফসল হতো না, বাণিজ্য বা উপনিবেশ স্থাপনই ওদের প্রধান ব্যাপার ছিল, কিন্তু খনিজ সম্পদ ছিল। রোমে খনিজ সম্পদ ছিল কম, কিন্তু কৃষি বা চাষাবাদ উপযোগী
জমির পরিমাণ ছিল। এবং গ্রিসের একটা হচ্ছে যে প্রতিরক্ষার যে ব্যাপারটা, পাহাড় ঘেরা থাকার কারণে সহজে তাকে আক্রমণ করে কেউ কাবু করতে পারতো না বা দুর্বল করতে পারতো না। রোম সেই অর্থে একটু পিছানো ছিল, এই কারণে সে তার সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলে। এই সেনাবাহিনীর মাধ্যমেই ধীরে 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 সে চারদিকে গ্রাস করতে থাকে। সমগ্র ভূমধ্য সাগরীয় অঞ্চল সে দখল করে থাকে। একদিকে আল্পস পর্বত, আর একদিকে বর্তমানের ইটালি, এই পুরো অঞ্চল তার দখলে চলে আসে। এবং আমরা খেয়াল করি এই যে গ্রিসের যে উত্থান, সেই যে সম্রাট দারিউসকে পরাজিত করে তার যে উত্থানের সূচনা হয় এবং সম্রাট আলেকজান্ডার পর্যন্ত আমরা দেখি, আলেকজান্ডার সেই মিশরে গিয়ে আলেকজান্দ্রিয়া শহর পর্যন্ত তৈরি করে। সেই আলেকজান্ডারের মৃত্যুর পরে ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং আমরা দেখি খ্রিস্টপূর্ব 146 খ্রিস্টাব্দে রোমানরা গ্রিস দখল করে নেয় এবং গ্রিসের রাষ্ট্রগুলো দখল করে নেয়, সাথে কার্থেজ দখল করে নেয়। বিখ্যাত কয়েকটি যুদ্ধের মাধ্যমে কার্থেজ হচ্ছে বর্তমান যে তিউনিসিয়াতে হচ্ছে যে কার্থেজের প্রাচীন কার্থেজ নগরীর অবস্থান। সেই কার্থেজ সহ একেবারে প্যালেস্টাইন, কার্থেজ, গ্রিসের রাষ্ট্রগুলো এবং ভূমধ্যসাগরীয় সমস্ত দেশ সে দখল করে নেয়। তো এই যে একটি সভ্যতা, গ্রিক সভ্যতা নিয়ে আমরা আলাপ করেছিলাম, তো তেমনই একটা গ্রিসের পরে একটি হচ্ছে যে পৃথিবীব্যাপী বিস্তার লাভ করা, গোটা পৃথিবীকে প্রভাবিত করা, গোটা পৃথিবীর জন্য অবদান নিয়ে আসা আরেকটি সভ্যতা হচ্ছে রোমান সভ্যতা। তো একটা সভ্যতা যখন তৈরি হয়, সেই সভ্যতার অনেক ধরনের গল্প থাকে, মানে অনেক কিছু সেখানে তৈরি হয়। তো সমগ্র রোমান সভ্যতা নিয়ে আমি আসলে তোমাদের সাথে আলোচনা করব না, কারণ হচ্ছে যে সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু রোমান সভ্যতার যে ছোট ছোট গল্প রয়েছে, গল্পগুলোর আমি সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই হচ্ছে যে একটা সভ্যতা বা একটা জাতি গড়ে ওঠে একটি ভাষার মাধ্যমে। তো রোমানদেরও একটি ভাষা ছিল, সেই ভাষার নাম হচ্ছে ল্যাটিন ভাষা। এবং এই ল্যাটিন ভাষাতেই হচ্ছে রোমানরা এবং তারা যেই সব অঞ্চলে উপনিবেশই স্থাপন করে, সেই সব অঞ্চলের কথ্য ভাষা, তারা এই ভাষায় কথা বলতো। কিন্তু সুদীর্ঘকাল পর্যন্ত বা গোটা রোমান সাম্রাজ্যের যে আড়ম্বর কাল, যে তার উত্থানের কাল, তার যে প্রতিষ্ঠার কাল, তার যে বিকাশের কাল, সমস্ত সময় রোমানের যে দাপ্তরিক ভাষা বা রাষ্ট্রীয় ভাষা ছিল গ্রিক। তো গ্রিক রাষ্ট্রীয় ভাষা, কিন্তু মানুষের মুখের ভাষা ছিল ল্যাটিন। শিল্প সাহিত্য চর্চার ভাষা একই সাথে গ্রিক ও রোমান, এই গ্রিক ও ল্যাটিন এই দুইটি ভাষাই ছিল। যাই হোক, পরবর্তীতে এই ল্যাটিন ভাষায় পশ্চিম ইউরোপের এবং প্রাধান্য বিস্তার করা এই ল্যাটিন ভাষা সমগ্র ইউরোপের এবং বিভিন্ন উপনিবেশে, ইউরোপের বাইরেও বিভিন্ন দেশে উপনিবেশে এই ভাষা থেকে অসংখ্য ভাষার সৃষ্টি হয় এবং সেগুলো পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তার করে। এমনকি আজকের যে ইংরেজি ভাষা, এই ভাষারও যদি আমরা পূর্বসূত্র ইতিহাস খুঁজি, তাহলে সেটিও পর্যায়ক্রমে এই ল্যাটিন ভাষারই অবদান। তো ল্যাটিন ভাষা থেকে তোমরা পৃথিবীর বিখ্যাত কয়েকটি ভাষার আমি নাম বলি, যেমন ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, রোমানীয়, এই প্রত্যেকটি ভাষার সৃষ্টি হয়েছে ল্যাটিন ভাষা থেকে এবং সমগ্র পশ্চিম ইউরোপের প্রধান ভাষা ছিল এটি। যাই হোক, এই ভাষার সূত্রে আমি আরেকটা প্রসঙ্গ তোমাদের বলে দেই, যে সুদীর্ঘকাল ধরে রোমানরা যে চিকিৎসা বিজ্ঞানে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে উন্নয়ন, সেই কারণে আমরা আজও বিভিন্ন ওষুধের নাম, বিভিন্ন চিকিৎসাবিদ্যার বিভিন্ন অনুষঙ্গের নামের উৎস এখনো পর্যন্ত ল্যাটিন নাম থেকে আমরা পেয়ে থাকি। এটি ল্যাটিন ভাষার একটি শক্তিশালী দিক। ইভেন আজকে যে ভ্যাটিকান সিটি নামে একটি রাষ্ট্র রয়েছে, যেটি অন্য রাষ্ট্রের পেটের মধ্যে, অর্থাৎ রোম সাম্রাজ্যের পেটের মধ্যে একটি স্বাধীন রাজ্য, অর্থাৎ ইটালির পেটের মধ্যে, ইটালির ভিতরেই আর একটা, ইটালি রাজ্যের মধ্যে আর একটা রাষ্ট্র রয়েছে, স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির রাষ্ট্রীয় ভাষা কিন্তু এখনো পর্যন্ত ল্যাটিন, এটা তোমরা মনে রাখবে। তো এই যে যাই হোক, ভাষার গল্প তোমরা শুনলে। তোমরা সবাই রোমান সংখ্যার সাথে পরিচিত। আজ অবধি তোমাদের যে এই যে আমরা যে পরীক্ষা নেই, কোশ্চেন তৈরি করি বা বিভিন্ন ক্ষেত্রে দেখবা যে রোমান সংখ্যা দিয়ে আমরা লিখে থাকি। এই যে রোমান সংখ্যা, এটি তাদের আবিষ্কার।
আজকে যে আমরা এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করি, যে পঞ্জিকা, দিনপঞ্জিকা, এই পঞ্জিকাও কিন্তু সম্রাট জুলিয়াস সিজারের সময়, জুলিয়াস সিজারের পূর্বে জুলিয়াস সিজার এদের কর্তৃক, অর্থাৎ রোমানরাই হচ্ছে এই পঞ্জিকা বা এই ক্যালেন্ডারের প্রতিষ্ঠাতা। এবং এখানে খুব মজার মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে যে এই যে 12টি মাস, খ্রিস্টীয় ক্যালেন্ডারের যে 12টি মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর, এই নামগুলো ল্যাটিন ভাষা থেকে এসেছে। এবং সেখানে যে জুলাই মাসটা এসেছে জুলিয়াস সিজারের নাম থেকে। জুলিয়াস সিজার খ্রিস্টপূর্বকালের খুব মানে প্রতাপশালী এক নায়ক ছিলেন। এবং গ্রিক যে সাম্রাজ্য, গ্রিক যে রাজ্য, রোমান যে রাজ্য, দুঃখিত, রোমানের এক নায়ক ছিলেন সিজার। তো সিজার পর্যন্ত, জুলিয়াস সিজার পর্যন্ত, তার আগে ওখানে এক ধরনের প্রজাতন্ত্র ছিল, সিনেট ছিল। সিনেটের মাধ্যমে ভোটাভুটি হয়ে তাদের নির্বাচনের মাধ্যমে রাজা নির্বাচিত হতো। কিন্তু জুলিয়াস সিজার এমনই এক নায়ক হয়ে ওঠেন, এবং তারপরে জুলিয়াস সিজারের মৃত্যুর পরে এক ধরনের দ্বন্দ্ব, সংঘাত, গৃহযুদ্ধ ইত্যাদির মধ্য দিয়ে পরবর্তী যে শাসকরা আসেন তারা আসলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ রাজার হাতেই সমস্ত ক্ষমতা। যাক, সেই ক্ষমতার কারণেই এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডারের যে 12টি মাস, সেই 12 মাসের যে জুলাই মাসটা নাম নির্ধারণ করা হয় জুলিয়াস সিজারের নিজের নামের অনুকরণে। এবং জুলিয়াস সিজারের পরে রোমান সাম্রাজ্যের অধিপতি হন অগাস্তুস সম্রাট। এই নামটা আমাদের ওখান থেকে বিভিন্নভাবে আসছে। আউগুস্তুস বলা হয়, অগাস্তুস বলা হয়, এবং অগাস্টাসও বলা হয় বা অগাস্টাসও বলা হয়। তো এই যে অগাস্টাস, তিনি ছিলেন সিজারের পুত্র এবং পালক পুত্রও বলা হয়। তিনি ক্ষমতায় আসেন এবং তিনি আবার এই 12 মাসের একটা নামকরণ, একটা নামের নাম নিজের নামে করেন, সেটি হচ্ছে অগাস্ট মাস বা আগস্ট মাস এই আউগুস্তুস বা অগাস্টাসের নামকরণে করা হয়। এবং এই যে আগস্ট মাস, এটা কিন্তু 31 দিনের ছিল না, এটা একটা মজার গল্প, এটা ছিল 30 দিনে। কিন্তু হচ্ছে জুলিয়াস সিজারের নামকরণে যে জুলাই মাস, সেটি 31 দিনে হওয়ার কারণে অগাস্টাসের মনে হয় যে তার নামটাও কমপক্ষে 31 দিন হওয়া উচিত, তার নামটাও 31 দিন হওয়া উচিত। তখন 12 মাস থেকে, অর্থাৎ এই 365 দিন থেকে একটা দিন কেটে নিয়ে আসা হয়, কেটে নিয়ে এসে তার অগাস্ট মাসও 31 দিন করা হয়। এবং সেই যে আমরা যে ফেব্রুয়ারি মাসটা যে 28 দিন হয়ে গেল, ছোট হয়ে গেল, এটার কারণ হচ্ছে এই অগাস্ট মাসের যে একদিন, এটা ফেব্রুয়ারি মাস থেকে কেটে নিয়ে আসা হয়। রোমানরাই হচ্ছে পৃথিবীতে প্রথম কনক্রিট, এই যে আমরা যে ইট পাথরের যে শহর, কংক্রিটের যে ব্যবহার, এই কংক্রিটের ব্যবহার প্রথম করেন হচ্ছে রোমানরা। এটি তাদেরই আবিষ্কার। এবং তাদের আবিষ্কার হওয়ার কারণেই, এই কংক্রিটের আবিষ্কারের কারণে রোমান সভ্যতার যে দালান কোঠা, যে গম্বুজ এবং যে বিশাল স্থাপত্যের যে বিকাশ ঘটে রোমান সভ্যতায়, সেটা অভূতপূর্ব। এবং তার আগে এবং তার পরে এই যে একটি রাষ্ট্রের, একটি নগরের অবকাঠামো নির্মাণের যে সৌন্দর্য এবং তার যে স্থায়িত্ব এবং তার যে ব্যাপকতা, এটা এর আগে কখনোই ঘটে নাই। এটা রোমানরাই প্রথম ঘটায় এবং তারা কংক্রিটের আবিষ্কার করার কারণে এটা ঘটে। এবং একই সাথে যে রোমান স্থাপত্য শিল্পের ডেভেলপমেন্ট ঘটে, স্থাপত্য বিদ্যায় তারা উৎকর্ষ অর্জন করে, একই সাথে ভাস্কর্য শিল্পেও তারা খুবই উন্নতি করে। গ্রিক ভাস্কর্যের পরে যে রোমান ভাস্কর্য, এই মানের ভাস্কর্য পৃথিবীব্যাপী আজও কিন্তু খুব দুর্লভ। তোমরা জুলিয়াস সিজারের যে ভাস্কর্য বা অগাস্তুসের যে ভাস্কর্য এবং অসংখ্য ভাস্কর্য, সেই যে প্রাচীন রোম নগরীর অবশেষ এখন রয়ে গেছে, সেখানে গেলে এখনও পর্যন্ত সেগুলো দেখা যায়। এবং এরপরে আমরা বলতে পারি রোমান সাহিত্য, অর্থাৎ ল্যাটিন ভাষায় যে শিল্প সাহিত্য, তার কথা আমরা বলতে পারি। এর উৎকর্ষতার কথা আমি বলবো যে আমরা যে হোরেসের কথা বলছি, হোরেসের কাব্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। হোরেসের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ভার্জিল। হোরেসের এই ঘনিষ্ঠ বন্ধু ভার্জিল কিন্তু একটি মহাকাব্যের রচয়িতা। বিখ্যাত মহাকাব্য যে ইনিট, পৃথিবীতে মহাকাব্যের সংখ্যা খুবই কম, সেই মহাকাব্যের
দুইটির মালিক হচ্ছে ল্যাটিন ভাষা অর্থাৎ রোমানরা, দুইটির মালিক হচ্ছে গ্রিক ভাষা অর্থাৎ গ্রিসরা, এবং দুইটির মালিক হচ্ছে ভারতীয়রা অর্থাৎ সংস্কৃত ভাষা। তো এদিক দিয়েও রোমানরা খুবই এগিয়ে ছিলেন। এবং ভার্জিল ছাড়াও মধ্যযুগের আরেকজন বিখ্যাত কবি 1265 সালে যার জন্ম, দান্তের দ্য ডিভাইন কমেডি নামক একটি মহাকাব্য রয়েছে। আমি শুধু মহাকাব্যের কথাই বললাম, এছাড়া অসংখ্য কবি হোরেসের আগে থেকে হোরেসের পরবর্তীকালে ল্যাটিন ভাষা চর্চা করে তাদের কাব্যের উৎকর্ষ সৃষ্টি করেন। তোমরা যে বিখ্যাত একটি চরিত্র ক্লিওপেট্রা, এবং এই যে ক্লিওপেট্রা কে ছিলেন? ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী। মিশরের রানী হওয়ার ইতিহাস কি? মিশরের রানী হওয়ার ইতিহাস হচ্ছে সম্রাট আলেকজান্ডার যখন মিশর দখল করেন এবং আলেকজান্ড্রিয়াতে তার রাজধানী স্থাপন করেন, আলেকজান্ডার মারা যাওয়ার পরে তার একজন সেনাপতিকে মিশরের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি মিশরের সম্রাট হয়ে ওঠেন। এটা হচ্ছে টলেমি বংশ, টলেমিক রাজা বলা হয় তাদের। এই টলেমিক বংশেরই একজন কন্যা ছিলেন ক্লিওপেট্রা, এবং ক্লিওপেট্রা বড় কন্যা, এবং একসময় তার বাবা মারা যাওয়ার পরে রাজা হন হচ্ছে তার সন্তানের বয়স ছিল 12 বছর, এবং তখনকার রেওয়াজ ছিল ভাইকে বিবাহ করা যায়। ক্লিওপেট্রা তার চেয়ে বয়সে বেশ কম বয়সী। ক্লিওপেট্রার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 19 সালে। তিনি তার বেশ কম বয়সী অর্থাৎ 12 বছরের যে ভাই তাকে বিবাহ করেন, এবং সেই ভাই হচ্ছে রাজা। আলটিমেটলি হচ্ছে ক্লিওপেট্রাই হচ্ছে মিশরের রানী হিসেবে আবির্ভূত হন, এবং এরপরে পরবর্তীতে কোনো একটা যুদ্ধে তার এই ভাই মারা যায়, অর্থাৎ যিনি ভাই তিনিই স্বামী। তারপর ক্লিওপেট্রাই হচ্ছে একচ্ছত্র অধিপতি, এবং ক্লিওপেট্রা সবসময় রোমান সাম্রাজ্যের সাথে একটি সম্পর্ক রেখে চলতেন। এবং কথিত আছে রোমান যে সম্রাট সিজারের যে সিজারের সেনাপতি হচ্ছে অ্যান্টনি। এই অ্যান্টনিকে, জুলিয়াস সিজারের যে সেনাপতি অ্যান্টনি হচ্ছে মিশরে যান এবং ক্লিওপেট্রার রাজদরবারে যান। এটি নিয়ে বিতর্ক আছে। কেউ মনে করেন যে তাকে মিশর দখল করার জন্য পাঠিয়েছিলেন, আর কেউ মনে করেন যে ক্লিওপেট্রার রূপের যে বিবরণ এবং খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়েছিল, সেই রূপের মোহেই অ্যান্টনি মিশরের আলেকজান্ড্রিয়াতে যান, এবং সেখানে ক্লিওপেট্রার সাথে তার পরিচয় ঘটে এবং ক্লিওপেট্রার প্রেমে পড়েন তিনি, ক্লিওপেট্রাও তার প্রেমে পড়েন, এবং এইভাবে অ্যান্টনির সাথে ক্লিওপেট্রার প্রণয় এবং দাম্পত্য জীবন শুরু হয়। এই যে ক্লিওপেট্রা এবং অ্যান্টনির যে প্রেম কাহিনী, পরবর্তীতে এখানে জুলিয়াস সিজারও যুক্ত হয়ে যায় অ্যান্টনির মৃত্যুর পরে, এবং জুলিয়াস সিজারও এরকম মনে করা হয় যে ক্লিওপেট্রার সাথে এক ধরনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এটা ইতিহাস ঠিক এই স্বীকৃতি দেয় না, কিন্তু জুলিয়াস সিজারের সাথে ক্লিওপেট্রার এক ধরনের কূটনৈতিক বা রাজনৈতিক সম্পর্ক ছিল। পরবর্তীতে রোমানরা মিশরও দখল করে। যাই হোক, এই যে অ্যান্টনিও ক্লিওপেট্রা, এই যে বিখ্যাত কাহিনী, এই কাহিনীর উৎস কিন্তু রোমান সাম্রাজ্য, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে নিয়ে শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক রচনা করেন, এবং পরবর্তীতে বিশেষ করে চলচ্চিত্র শিল্পের আবিষ্কারের পরে অসংখ্য সিনেমা তৈরি হয়েছে তাদের মধ্যে। আমার ধারণা পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যেই রাষ্ট্রের কোনো মঞ্চে অ্যান্টনি ক্লিওপেট্রা নাটক মঞ্চস্থ হয়নি। এটিও এই যে রোমান সভ্যতার সাথেই এই গল্পগুলো আমাদের কাছে আসছে। তোমরা স্পার্টাকাসের নাম জানো, দাস বিদ্রোহের নেতা যে স্পার্টাকাসের কাহিনীও রোমান সাম্রাজ্যের সাথে যুক্ত। তখন দাস ব্যবস্থা প্রচলিত ছিল, দাসদের সাথে হচ্ছে যে অমানবিক নির্যাতন করা হতো। তো এই স্পার্টাকাসের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের রোমে একটি দাস বিদ্রোহ সংগঠিত হয়। সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 74 থেকে 71 সালের মধ্যে, খ্রিস্টপূর্ব 74 থেকে 71 সালের মধ্যে। অর্থাৎ স্পার্টাকাসও একজন দাস ছিলেন, সেই দাসকে একসময় বন্দি করা হয়। সেই বন্দিখানা থেকে স্পার্টাকাস প্রায় 70 জনের মতো দাসকে নিয়ে বন্দিশালা ভেঙে পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে তিনি
আশ্রয় নেন হচ্ছে যে মাউন্ট এভারেস্টের যে ভিসুভিয়াস আগ্নেয়গিরি তখন নির্বাপিত ছিল, ওই আগ্নেয়গিরির গুহায় তিনি অবস্থান নেন এবং ক্রমেই হচ্ছে যে দাসরা পালিয়ে তার ওখানে দাসরা পালিয়ে আসতে থাকে, আস্তে 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 হাজার হাজার, এরকম মনে করা হয় 70,000, কেউ মনে করে 1,00,000 দাস স্পার্টাকাসের নেতৃত্বে সমবেত হয় ভিসুভিয়াসের গুহায় এবং সেখানে রোমান সম্রাটরা অসংখ্যবার সেখানে আক্রমণ করে এবং বারবার পরাজিত হয়। আমরা যতদূর জানতে পারি কমপক্ষে 7বার রোমান বাহিনী স্পার্টাকাসের কাছে পরাজিত হয়। শেষ পর্যন্ত বিশাল যে রোমান সেনাবাহিনী, রোমান সাম্রাজ্য, রোমান শক্তি, তার কাছে স্পার্টাকাস পরাজিত হয়, তাকে হত্যা করা হয় এবং তার সৈন্যদেরকে নির্মমভাবে 6,000 সৈন্যকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, বিভিন্নভাবে তাদেরকে সাজা দেওয়া হয়। কিন্তু স্পার্টাকাস হয়ে ওঠেন দাস বিদ্রোহের, পৃথিবীর নির্যাতিত মানুষের, পৃথিবীর শোষিত মানুষের প্রতীক হিসেবে, সিম্বল হিসেবে। স্পার্টাকাস বলতেই হচ্ছে বিদ্রোহ, স্পার্টাকাস বলতেই হচ্ছে মুক্তি, স্পার্টাকাস বলতেই হচ্ছে স্বাধীনতা, স্পার্টাকাস বলতেই হচ্ছে যে ন্যায়, স্পার্টাকাস নাম মানেই হচ্ছে যে অধিকার আদায়ের সংগ্রাম। এবং পরবর্তীতে স্পার্টাকাসকে নিয়ে পৃথিবীতে প্রচুর সাহিত্য রচিত হয়, বিশেষ করে আমেরিকান একটা উপন্যাস রয়েছে খুব বিখ্যাত, এবং পরবর্তীতে সিনেমা এবং নাটকে স্পার্টাকাস চলে আসে। সারা পৃথিবীর কবিতা, গল্প, উপন্যাসে প্রসঙ্গক্রমে স্পার্টাকাসকে আমরা পেয়েই থাকি। আরেকটি দুটি কথা আমি বলে শেষ করব, সেটি হচ্ছে যে এই যে রোমান সাম্রাজ্য, তাদের নিজস্ব ধর্ম ছিল, সেই ধর্ম নিয়েই তারা জীবনযাপন করতেন, সেই ধর্ম বিশ্বাসেই তারা বিশ্বাসী ছিলেন। কিন্তু খ্রিস্টের জন্মের পরে বিশ্বব্যাপী যে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার ও প্রচার চলে, এর ফলে একটি রাজনৈতিক চাপও তৈরি হয়। এরই প্রেক্ষিতে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন একসময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার মাধ্যমে সমগ্র রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে এবং বিস্তার লাভ করে। কনস্ট্যান্টাইন তার সাম্রাজ্যের রাজধানী রোম থেকে সরিয়ে বাইজেন্টাইনে নিয়ে আসে। বাইজেন্টাইন হচ্ছে যে ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগর, এই ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের মাঝখানে একটা প্রণালী আছে, যেটিকে আমরা বসফরাস প্রণালী বলি। এই বসফরাস প্রণালীর তীরে হচ্ছে বাইজেন্টাইন শহর নির্মাণ করা হয় এবং এটি হচ্ছে যে ভৌগোলিকভাবে খুবই মানে দুর্গম একটি অঞ্চল, যেখানে বাইরে থেকে কেউ যুদ্ধ করে সহজে সুবিধা করতে পারবে না। এইরকম নানান কারণ থেকে এখানে রাজধানী স্থানান্তর করেন এবং রাজধানী স্থানান্তর করে বাইজেন্টাইনের পরিবর্তে এই নগরের নাম বা এই রাজধানী শহরের নাম দেওয়া হয় কনস্টান্টিনোপল, অর্থাৎ কনস্ট্যান্টাইনের নাম অনুসারে এই রাজধানীর নাম করা হয়। তো বাইজেন্টাইন এই নামকরণটাও আমরা জানি যে বেশ কয়েক শতাব্দী আগে একজন গ্রিক সেনাপতি বা সৈনিক, বাইজোস নামে একজন সৈনিক, সে ওখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসে বসতি স্থাপন করেন এবং এই বাইজেন্টাইন শহর গড়ে তোলেন। তো যাই হোক, এই পরবর্তীতে এই রোম এবং বাইজেন্টাইন এই দুইটি শহরকে কেন্দ্র করেই, অর্থাৎ কনস্টান্টিনোপল, এই দুইটি শহরকে কেন্দ্র করেই রোমান সভ্যতার বিকাশ ঘটতে থাকে। তো বাইজেন্টাইন শহর তোমরা চিনবে, এটি হচ্ছে যে 1443 সালে যে উসমানিয়া বংশ, মুসলমান সাম্রাজ্যের যে উসমানিয়া বংশ এই কনস্টান্টিনোপল দখল করেন এবং এর নাম দেন ইস্তাম্বুল। এবং ইস্তাম্বুল তোমরা জানো আজকের যে তুর্কি, এই যে তুর্কির রাজধানী ছিল একেবারে 1921 সাল পর্যন্ত তুর্কির রাজধানী ছিল ইস্তাম্বুল। তো যাই হোক, এই যে বিশাল যে সাম্রাজ্যের যে ইতিহাস এবং এর যে বিস্তার, এগুলোর সাথে আসলে একটি সাম্রাজ্যের শিল্প সাহিত্য বিকাশিত হয়ে থাকে এবং রোমান সাম্রাজ্য সুদীর্ঘকাল ধরে বিস্তার লাভ করে এবং আমরা জানি পরবর্তীতে
খ্রিস্টীয় 400-500 শতকের দিকে নর্ডিক জাতি কর্তৃক রোমান সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। নর্ডিক জাতি হচ্ছে যে এই যে সুইডেন, নরওয়ে, এই অঞ্চলের যে জাতিগুলো, এরা এসে একটা ম্যাচাকার করে রোমান সভ্যতার উপর, রোমান নগরী ধ্বংস করে দেয় এবং হচ্ছে যে ইতিহাসের বর্বরতম এক ধ্বংসযজ্ঞ চলে, তার মাধ্যমে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও এই যে 600-700 বা 1000-1200 বছরের যে রোমান সাম্রাজ্যের উত্থান এবং প্রতিষ্ঠা, এর কারণে এই যে রোমান ভাষা অর্থাৎ ল্যাটিন ভাষা এবং তাদের সাম্রাজ্যের কারণে পৃথিবীব্যাপী তাদের একটা আধিপত্য অর্থাৎ রাজনৈতিক এবং রাজনীতি থেকে পরবর্তীতে সাংস্কৃতিক এবং সামাজিক আধিপত্য তৈরি হয়, অনেকগুলো ভাষা তৈরি হয়। এই কারণে এই সভ্যতা বাস্তবে ধ্বংসপ্রাপ্ত হলেও, তার ইট কাঠ পাথর সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হলেও এই সাম্রাজ্য আসলে শেষ হয়ে যায় না বলেই আমরা দেখি 14 শতকের যে ইউরোপীয় নবজাগরণ অর্থাৎ ইউরোপীয় রেনেসাঁস বলতে আমরা যেটা বুঝি, সেই ইউরোপীয় রেনেসাঁসের সূতিকাগার কিন্তু ইতালি, অর্থাৎ ওই রোম শহরের প্রাচীন রোম নগরী কিন্তু ইউরোপীয় রেনেসাঁসের সূতিকাগার। এবং ইউরোপীয় এই যে রেনেসাঁস, এই রেনেসাঁসের পরবর্তীতেই কিন্তু হচ্ছে যে তার ফল কিন্তু এখনো পর্যন্ত প্রবহমান পৃথিবীতে 500 বছর 5 থেকে 600 বছর ধরে এখনো পর্যন্ত এই রেনেসাঁসের ফল বা রেনেসাঁসের যে সৃষ্টি, রেনেসাঁসের যে আবেদন, রেনেসাঁসের যে ভ্যালুজ, রেনেসাঁসের যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, রেনেসাঁসের যে এই যে ধর্মীয় পশ্চাৎপদতা থেকে উত্তরণ, এই যে রাজতন্ত্র থেকে আধুনিক গণতন্ত্রের দিকে যাত্রা, এই সবই কিন্তু আবার রেনেসাঁসের ফল। এই কারণে একটি সভ্যতা এক সময় শেষ হয়ে যায় না। যা হোক, এই যে রোমান সভ্যতার কথা আমি বললাম অত্যন্ত সংক্ষিপ্তভাবে, এত সংক্ষিপ্তভাবে একটি সভ্যতাকে আসলে পরিচয় করিয়ে দেয়া সম্ভব না। এই সভ্যতারই একটি চূড়ান্ত লগ্নে যখন ওখানে প্রজাতান্ত্রিক শাসন ছিল, যখন জুলিয়াস সিজার প্রজাতন্ত্র থেকে নির্বাচিত হয়েও একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল এবং রোমকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিল, সেই সিজারের সময় খ্রিস্টপূর্ব 65 সালে হোরেসের জন্ম। তার পুরো নাম কুইন্টাস হোরাটিয়াস ফ্লাক্কাস এবং খুব অল্প দিন তিনি বেঁচে ছিলেন, মাত্র 57 বছর তিনি বেঁচে ছিলেন। তো হোরেসের বাবা ছিলেন একজন দাস, পরবর্তীতে তিনি দাস থেকে মুক্তি পান। দাসদেরকে মুক্ত করে দেওয়া হতো নানান কারণে, তোমরা জানো, কেউ হয়তো দয়ালু হয়ে, কেউ হয়তো উপকৃত হয়ে বা নানান কারণে। তো এই যে দাস থেকে মুক্ত হয়ে একজন দাসের ছেলে হোরেসের জন্ম হয়। তার বাবাও নিশ্চয়ই হচ্ছে উচ্চাভিলাষী ছিলেন। উচ্চাভিলাষী হচ্ছে অর্থ সম্পদের চেয়ে হচ্ছে যে শিক্ষা সংস্কৃতির এগুলোর গুরুত্ব তিনি বুঝেছিলেন, হয়তো বুঝে থাকার কারণেই তার সন্তানকে তিনি লেখাপড়া করতে পাঠিয়েছিলেন রোমের যে বিখ্যাত স্কুল শিক্ষক পুপিলাসের কাছেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। এবং তখন জানো যে গ্রিক হচ্ছে যে মানে রোমান সাম্রাজ্য হলেও শিল্প সংস্কৃতির কেন্দ্র ছিল তখনও পর্যন্ত গ্রিস, যদিও গ্রিস তখন রোমানের দখলে, কিন্তু দর্শন, শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি চর্চার কেন্দ্র ছিল গ্রিস। এই কারণে হোরেসকে গ্রিসে পাঠানো হয় দর্শন ও বিজ্ঞান বিষয়ে পাঠ নিতে এবং হোরেস গ্রিসে যান। সেখানে গিয়ে তিনি গ্রিক ভাষা শিখেন এবং ল্যাটিন ভাষা তার জানা। এই দুটি ভাষায় তিনি দারুণ ব্যুৎপত্তি অর্জন করেন। গ্রিক সাহিত্য, গ্রিক দর্শন, গ্রিক বিজ্ঞান এবং যতগুলো জ্ঞান তত্ত্বের যতগুলো শাখা ছিল যতটা সম্ভব তিনি এগুলো অর্জন করেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। এইরকম একটা সময়ে জুলিয়াস সিজার মারা যান এবং জুলিয়াস সিজার মারা যাওয়ার পরে তিনি তার লেখাপড়াও শেষ হয়, তিনি রোমে ফিরতে থাকেন। এর মধ্যে যেটা ঘটতে থাকে, গ্রিকে থাকা অবস্থায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। তিনি ছিলেন মূলত কবি এবং সমস্ত সাহিত্য চর্চা তিনি করতে থাকেন গ্রিক ভাষায়। গ্রিক ভাষা তার খুবই পছন্দের ভাষা। তো এই যে গ্রিক ভাষায় সাহিত্য চর্চা করতে করতে এক সময় এরকম কথিত আছে যে স্বপ্নে দেবী তাকে আদেশ দেন
যে গ্রিক ভাষা ছেড়ে সে যেন ল্যাটিন ভাষায় সাহিত্য চর্চা করে। এই স্বপ্নের আদেশের কারণেই তিনি পরবর্তীতে ল্যাটিন ভাষায় সাহিত্য চর্চা করেন। এই জায়গায় তোমরা খেয়াল করো যে আমাদের বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাথে তার একটা সম্পর্ক আমরা বা একটা সূত্র বা একটা যোগসূত্র আমরা পেয়ে থাকি। এই স্বপ্নাদেশে তিনি বাংলা ভাষায় কাব্য রচনা করেন। তো যাই হোক, তো সিজারের মারা যাওয়ার পরে হোরেস রোমে ফিরতে থাকেন। রোমে ফেরার পথেই সিজারের যে একজন সেনাপতি ছিল ব্রুটাস, হাই ব্রুটাস এরকম একটা শব্দ তোমরা দেখবা যে পৃথিবীব্যাপী একটা প্রবাদের মতোই, একটা আক্ষেপের মতোই এটা তৈরি হয়ে আছে। যেমন হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার সময় তাকে যে হত্যা করতে আসে সেও তার কাছের লোক ছিল, এইরকম একটা ব্যাপার। তো ব্রুটাস হচ্ছে সিজারের সেনাপতি ছিল। ব্রুটাসও সিজারকে বাঁচাননি। তো সেই ব্রুটাসের সাথে দেখা হয় এবং ব্রুটাস মিলে একটা যুদ্ধে অংশগ্রহণ করে, সেই যুদ্ধে পরাজিত হয় এবং খুব একটা খারাপ সময় অতিবাহিত করে পরবর্তীতে রোমে এক সময় উপস্থিত হয়। এবং রোমে উপস্থিত হয়ে তার যে প্রতিভা, এই প্রতিভা দিয়ে ধীরে 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 তিনি সম্রাট অগাস্টিউসের কাছ বন্ধুত্ব পর্যন্ত তিনি লাভ করেন এবং বেশ হচ্ছে যে সচ্ছল বা বনেদি জীবনযাপন তিনি করেন। মহাকবি ভার্জিল তার খুব গুরুত্বপূর্ণ বন্ধু এবং রোমের যে শিল্প সংস্কৃতিতে যারা যুক্ত হয়ে আছেন তাদের সবার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় এবং তিনি প্রচুর সাহিত্য চর্চা করেন। অর্থাৎ তিনি ছিলেন কিন্তু কবি, তিনি মূলত হচ্ছে কবিতায় রচনা করেন এবং তার গ্রন্থগুলোর কথা আমি তোমাদের বলে দেই। এপোডেস হচ্ছে তার প্রথম গ্রন্থ, এরপরে স্যাটায়ার্স, ওডস, এপিস্টেলস বা এপিস্টেলোস এইরকম নামের গ্রন্থগুলো তিনি রচনা করেন এবং এগুলো একই শিরোনামে অনেক খণ্ড রচিত হয়। ওডস যেমন 4টি খণ্ড প্রকাশিত হয় বিভিন্ন সময়ে, স্যাটায়ার্সের 2টি খণ্ড প্রকাশিত হয়, এপিস্টেলসের 2টি খণ্ড প্রকাশিত হয়। তো আমাদের যে আর্স পোয়েটিকা হচ্ছে এপিস্টোলসের একেবারে শেষ অংশটি হচ্ছে আর্স পোয়েটিকা নামে পরিচিত এবং এই আর্স পোয়েটিকা এই যে কাব্যতত্ত্ব গ্রন্থটি, যেটিকে আমরা গ্রন্থ হিসেবে জানি, যেটি আসলে এপিস্টোলস গ্রন্থের একটা শেষ অংশটা, এই অংশটি হোরেস রচনা করেন খ্রিস্টপূর্ব 12 সাল থেকে 8 সালের মধ্যে। অর্থাৎ খ্রিস্টের জন্মের 8 বছর আগে হোরেস মারা যান। অর্থাৎ সেই 8 বছর আগে যে মারা গেলেন তারও 4 বছর আগে তিনি এটা রচনা শুরু করেন, বা এই সময়ে এই খ্রিস্টপূর্ব 12 সাল থেকে খ্রিস্টপূর্ব 8 সালের মধ্যে এই গ্রন্থ রচিত হয় বা এই গ্রন্থের এই অংশটি রচিত হয়। এবং রচনাকালে এর যে নামটি ছিল বা এই অংশটির যে নাম ছিল সেটি হচ্ছে এপিস্টুলা অ্যাড পিসোনেস। এইরকম নামকরণ করার কারণ হচ্ছে যে পিসো নামে এক ব্যক্তি ছিল তখন রোমে, তিনি হয়তো কাব্যপ্রেমী ছিলেন। তিনি তার 2টি সন্তানকে নিয়ে হোরেসের কাছে কাব্য বিষয়ে জ্ঞান লাভ করেন এবং তাদেরকে হোরেস ছন্দের মাধ্যমে এই কাব্য সম্পর্কে, কাব্যতত্ত্ব সম্পর্কে তাদের বিভিন্ন উপদেশ দেন, তাদের বিভিন্ন জ্ঞান দেন। এই যে তাদের যে উপদেশ দেন সেই বিষয়টি হচ্ছে এই আর্স পোয়েটিকার এই অংশটুকু বা এই গ্রন্থটি বা এই রচনাগুলো। হোরেসের মৃত্যুর প্রায় 100 বছর পরে কুইন্টিলিয়াস নামে একজন সাহিত্যিক এবং সাহিত্যতত্ত্ববিদ, তিনি হোরেসের এই যে রচনা অংশ, এই যে আর্স পোয়েটিকা নামে যেটুকু আমরা চিনি, এটির নামকরণ করেন আর্স পোয়েটিকা। অর্থাৎ এটিকে তিনি হোরেসের সাহিত্যতত্ত্ব বিষয়ে কথা বলতে গিয়ে এই যে এপিস্টুলা অ্যাড পিসোনেস, যে উপদেশমূলক যে অংশটুকু, এইটুকুকে তিনি আর্স পোয়েটিকা নামে অভিহিত করেন এবং তারপর থেকে আরও সমালোচক বা বিভিন্ন ভাষায় এই অংশটিকে বিভিন্ন নাম দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কুইন্টিলিয়াসের দেয়া যে আর্স পোয়েটিকা এটি শেষ পর্যন্ত বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ করে। তো এই যে আর্স পোয়েটিকার কথা আমি তোমাদের বলেছি যে
প্লেটো এবং অ্যারিস্টটলের সাথে এই জায়গায় তার পার্থক্য, সেটি হচ্ছে তারা একজন সাহিত্য তত্ত্ববিদ, একজন দার্শনিক বা একজন মূলত হচ্ছে সাহিত্যের পাঠক, পাঠক হিসেবে সাহিত্য তত্ত্ব নির্মাণ করেছেন প্লেটো এবং অ্যারিস্টটল। আর হোরেস, হোরেস হচ্ছে একজন সাহিত্যিক হিসেবে, একজন যিনি সৃষ্টি করেন, একজন কবি হিসেবে সাহিত্য তত্ত্ব নির্মাণ করেছেন। তো স্বাভাবিকভাবে প্লেটো অ্যারিস্টটলের সাথে এর একটি মানে যৌক্তিক ফারাক তৈরি হয়ে আসে, এবং সেই ফারাকগুলোর সাথেই আমরা মূলত পরিচিত হব হোরেসের সাহিত্য তত্ত্বে। এবং হোরেসের সাহিত্য তত্ত্ব অনেক বেশি প্রাগ্রসর, এমনকি কোনো কোনো বিষয় এখনো পর্যন্ত আবেদন রয়ে গেছে, কোনো কোনো বিষয় 19 শতকের 18 শতকের ইউরোপিয়ান কবি সাহিত্যিকদের দারুণভাবে প্রভাবিত করেছে। তো হোরেস প্রধানত যে বিষয়গুলো আর্টস পোয়েটিকায় নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে শিল্পের ঐক্য ও সংহতি, শিল্পের বিষয় ঐক্য সংহতির কথা প্লেটোও বলেছেন, অ্যারিস্টটলও বলেছেন। অ্যারিস্টটল আদি মধ্য অন্ত সমন্বিত কাহিনীর কথা বলেছেন। আবার শিল্পের যে বিষয়, এই বিষয়ের কথাও প্লেটোও বলেছেন, অ্যারিস্টটলও বলেছেন। অ্যারিস্টটলে আমরা জানি অভিপ্রায়, অনুকরণ তত্ত্বে যে অভিপ্রায়, অর্থাৎ কি বলতে চান, সেই অভিপ্রায়ই হচ্ছে এখানে শিল্পের বিষয়। রচনা রীতি ও শব্দ প্রকরণ, এগুলো অ্যারিস্টটল আলোচনা করেছেন। তো রচনা রীতি ও শব্দ প্রকরণ নিয়েও এর উপরে হোরেস অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এর সাথে ছন্দ, তিনি শব্দের যে ব্যবহার, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি শিল্প বা একটি সাহিত্য রচনা করবো, একটি কাব্য রচনা করবো, একটি কবিতা রচনা করবো, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকতে হবে, যেই বিতর্ক আজও পর্যন্ত বিদ্যমান। তো সেই উদ্দেশ্যের কথা তিনি বলেছেন। এবং শিল্প সৃষ্টি করতে গেলে যিনি সৃষ্টি করবেন তার প্রতিভা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, এই প্রতিভার কথা তিনি বলেছেন। এবং শুধু প্রতিভা থাকলে হবে না, প্রতিভার সাথে সেই প্রতিভাকে শান দিতে হবে, অর্থাৎ চর্চা করতে হবে। তাই প্রতিভা ও চর্চা নিয়ে তিনি আলোচনা করেছেন। এর সাথে তিনি আলোচনা করেছেন শিল্প নৈপুণ্য এবং সমালোচনা সাহিত্য, অর্থাৎ সাহিত্যের সমালোচনাও কিভাবে হওয়া উচিত, একজন সমালোচকের কি কি গুণ থাকা উচিত, এই বিষয়গুলোতে তিনি আলোচনা করেছেন। তো এই যে আমি 7টি বিষয় ভাগ করলাম, শিল্পের ঐক্য বা সংহতি, শিল্পের বিষয়, রচনা রীতি ও শব্দ প্রকরণ, শিল্পের উদ্দেশ্য, প্রতিভা ও চর্চা, শিল্প নৈপুণ্য, সমালোচনা, এই 7টি বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা এর মধ্যে তোমাদের যে আর্টস পোয়েটিকা নামে যে বাংলা অনুবাদ গ্রন্থটি রয়েছে, অবশ্যই তোমরা এটা পড়ে আসবে। তোমাদের আমি গত ক্লাসেই বলেছিলাম পড়ে আসতে। তোমাদের সামনে একটি লম্বা ছুটি আছে, লম্বা ছুটি থাকার কারণে অনেক দিন পরে হয়তো ক্লাসটা হওয়ার সম্ভাবনা। তারপরেও আমি চেষ্টা করব যাতে আজকে যে আলোচনা করলাম এই বিষয়ের সাথে তোমরা যেন সঙ্গতি ধারণ করতে পারো, এই বিষয়ের সাথে রিলেট করে যেন হোরেসের সাহিত্য তত্ত্ব বিষয়ে একটি প্রাথমিক ধারণা বা একটি সংক্ষিপ্ত ধারণা লাভ করতে পারো। সেই কারণে আমাদের যে শারদীয় যে দুর্গা উৎসবের যে ছুটি শুরু হচ্ছে আগামী 22 তারিখ থেকে, তার আগে অর্থাৎ আগামীকাল 21 তারিখে আমি চেষ্টা করব হোরেসের সাহিত্য তত্ত্ব নিয়ে তোমাদেরকে একটি সাধারণ ধারণা দেওয়ার। সবাই ভালো থাকবে, শারদীয় শুভেচ্ছা।